আমন্ত্রণ শনিবারের বিশেষ অর্থযোগে শেয়ার বাজারের নানা তথ্য পর্যবেক্ষণ বিশ্লেষণ ও পর্যালোচনা নিয়ে সঙ্গে আছি আমি জুলি আলম। দর্শক, গেইন ট্যাক্সের সংখ্যা সত্যি ফলে গেল শেষে। এটি এখন বাজেটে প্রস্তাবিত এক বোঝা হয়ে গেল শেয়ার বাজারের জন্য। এই অনাকাঙ্ক্ষিত আর অসহ্য প্রাপ্তি আর অনেক অপ্রাপ্তি এলো শেয়ার বাজারের ললাটে। বিনিয়োগকারীদের মাথায় এই বোঝা চাপিয়ে দেওয়ার পরও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর পাশে বসেই এনবিআর চেয়ারম্যান বললেন, কর জাল নয়, শেয়ার বাজারে আটকে আছে অন্য জালে। তার কথা আসলেই ফেলে দেওয়া যায় না। এই কথাটি আবার আমরা তুলে ধরবো আজ পুঁজিবাজারের নিয়ন্ত্রকের কাছেই। হ্যাঁ দর্শক, আজ আমার সঙ্গে আছেন বিএসএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। শুধু বাজেটের অপ্রাপ্তি নয়, বাজারে বিনিয়োগকারীদের দীর্ঘ অপ্রাপ্তি নিয়েও কথা বলবো আমি। বিশেষ করে সেকেন্ডারি মার্কেট নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাইবো। বাজারকে পথে ফেরাতে আর বাজারের দুর্দিন দূর করতে এবার কি করবেন পুঁজিবাজারের এই অভিভাবক, কথা বলতে চাই অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলামের সঙ্গে, বিএসএসসি চেয়ারম্যান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে। আসলে যেমনটি বলছিলাম যে পুঁজিবাজারের জন্য আসলে কোনো সুখবরই নেই মনে হলো এবার বাজেটে। পুঁজিবাজারের জন্য দাবি যা ছিল তা তো পাওয়া গেলই না, বরং মনে হয় উল্টো সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। বিএসএসসি আসলে এটা নিয়ে কি ভাবছে? নতুন কোনো কিছু কি আপনারা পুনর্বিবেচনার জন্য সরকারকে বলবেন কিনা? অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম, আপনাকে শুনতে পাচ্ছি না, ডিভাইসটা আনমিউট করে নিতে হবে। জি, ক্যাপিটাল মার্কেট রেগুলেটর হিসাবে আমরা সরকারের একটি কমিশন। আমাদের এই বিষয়টি কিন্তু একটু টেকনিক্যাল, এটা কিন্তু সহজেই সবাই সবকিছু বুঝতে পারে না। তো এখন আমরা যেটা আশা করেছিলাম যে এই ধরনের বিষয়ে যখন কোনো বাজেট তৈরি করা বা কোনো পলিসি মেকিং হয়, তখন আমাদের সাথে হয়তো একটু কনসাল্ট করা হবে। তো এরকম একটি টেকনিক্যাল এবং স্পর্শকাতর মার্কেটকে নিয়ে যখন কোনো সিদ্ধান্ত হলো, আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। আমরা এই বিষয়ে আমাদের যারা অন্যান্য প্রতিষ্ঠান তারা গিয়ে তাদের কিছু বিষয় আলোচনা করে এসেছে। তো যাই হোক, আমি বাজেট যখন হয় তার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। তো সেটা হয়তো আমার সাথে আগামীকাল পরশু দেখা হবে চেয়ারম্যান সাহেবের। তো আমি আমাদের কনসার্ন গুলো ওনার কাছে তুলে ধরবো কালকে, দেখি। আচ্ছা, এনবিআর চেয়ারম্যান গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন যে আগে আসলে অনেক বেশি কর সুবিধা দেওয়া ছিল, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধানও বেশি ছিল। তাতে কি আসলে খুব লাভ হয়েছে? তিনি প্রশ্ন রেখেছেন। ক্যাপিটাল মার্কেট খুব ভালো অবস্থায় কি ছিল সেই সময়? আসলে কি বলবেন? তার প্রশ্নটাও কিন্তু আসলে খুব একটা অযৌক্তিক নয়। বিশেষ করে বাংলাদেশের স্বনামধন্য বড় কোম্পানিগুলো এবং এদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলোকে কিন্তু এই কর ব্যবধান দেখিয়েও বাজারে আনা যায়নি। কি বলবেন? দেখুন, একটা কোম্পানি যদি আজকে সিদ্ধান্ত নেয় কালকেই কিন্তু আসতে পারে না। আমাদের যেটা ব্যবসায়ীরা যে কমপ্লেইনটা করে সেটা হচ্ছে পলিসি এত পরিবর্তন হয় যে যেই কারণে তারা কোনো সিদ্ধান্তই নিতে পারে না, এবং যেটা নেয় পরবর্তীতে তাতে বিপদ হয়ে যায়। একটা যদি পলিসি কিছুদিনের জন্য বা কয়েক বছরের জন্য একটু থাকে, তখন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিতে পারে। আপনি যদি কখনো 5কে 10 করেন, আবার 10কে 7.5 করেন, আবার 7.5কে 5 করেন, আবার 5কে 10 করেন, তখন কেউ কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। একটা সময় একটা জিনিস কিছুদিন ধরে রাখতে হয়। আমাদের এই ডিফারেন্সটা বড় না হলে আমাদের সরকারের সকলেই, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যেখানে বলছেন সবাইকে এনলিস্টেড হওয়ার জন্য, সেই সময় যদি আপনি আনলিস্টেড কোম্পানিকে সুবিধা দিতে গিয়ে আমাদের লিস্টেড কোম্পানির সুবিধাগুলো কমিয়ে দেন, তাহলে তো এটা গভর্নমেন্টেরও যে প্ল্যান প্রোগ্রাম সেটাকে ব্যাহত করবে। আমি জানি না কোথাও লিস্টেড কোম্পানি আর আনলিস্টেড কোম্পানির মধ্যে লিস্টেড কোম্পানিকে ডিসকারেজ করা হয় কিনা। তো এটাও আমি ওনার সাথে আলাপ করব, একটু বোঝানোর চেষ্টা করব, আশা করি। আচ্ছা, এনবিআর চেয়ারম্যান আরেকটি প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন ক্যাপিটাল মার্কেটের সমস্যা আসলে কর জালে নাকি অন্য কোথাও, সেটি বের করতে হবে। আসলে কি তাই? বিএসএসসি কি আসলে সেই সমস্যা চিহ্নিত করতে পেরেছে? আমি যেটা বলছিলাম, এটা একটি স্পর্শকাতর মার্কেট। এখানে কিন্তু ক্যাপিটাল মার্কেট রিলেটেড সমস্যাই সমস্যা না।
ক্যাপিটাল মার্কেটে যে কোনো কিছুই সমাজে, দেশের অর্থনীতিতে, বৈশ্বিক অর্থনীতিতে যুদ্ধ বিগ্রহ হলে তার একটা ইম্প্যাক্ট এখানে পড়ে। এখন আমাদের দেশে যদি আজকে হঠাৎ করে কোথাও লিকুইডিটি ম্যানেজমেন্টের সমস্যা হয়, সেটাও আমাদের এখানে ইম্প্যাক্ট পড়ে। এখানে যদি ফরেন এক্সচেঞ্জ রেট ভলাটাইল হয়, সেইটারও ইম্প্যাক্ট এখানে পড়ে। বাইরে যদি যুদ্ধবিগ্রহ শুরু হয়, সেটার ইম্প্যাক্টও পড়ে। এখানে যদি সাপ্লাই চেইনে কোনো ডিসরাপশন হয়, সেটার ইম্প্যাক্ট পড়ে। ব্যবসা বাণিজ্যে ইনফ্লেশন রেটে বা অন্য কোনো কারণে যদি কারোর ব্যবসা ভালো খারাপ হয়, সেটার ইম্প্যাক্টও পড়ে। সুতরাং ট্যাক্স রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত আসে, সেটার ইম্প্যাক্ট পড়বে। তাই আমাদের এখানে এক সমস্যা কি আছে না আছে ওটা তো আমরা দেখছি। তবে আমাদের অন্যান্য সমস্যা যেগুলা বাইরের কারণে হয়, সেগুলোর সমাধানের জন্য আমাদের অন্যান্য নিয়ন্ত্রক এবং অন্যান্য যারা আছেন দায়িত্বে তাদের হেল্প বা সহায়তা প্রয়োজন হয়। তো এইবার আমরা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই বাজেট নিয়ে, কারণ আমাদের এখানে যেখানে আমরা একটু বৈশ্বিক এবং আমাদের অর্থনীতির কারণে একটু স্ট্রেস সিচুয়েশন দিয়ে যাচ্ছি, সেই সময় আমাদেরকে একটা হেল্প না করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে ক্যাপিটাল গেইন এবং লিস্টেড আনলিস্টেড কোম্পানির ডিফারেন্সটা, এটা আমাদের জন্য আরো বেশি বেদনার এবং কষ্টের হয়ে দাঁড়িয়েছে। জি, আসলে তার মানে হচ্ছে গেইন ট্যাক্স তো বাজেটে উপস্থাপিত হয়েই গেল, তাহলে এটা নিয়ে আপনার কথা বলার ইচ্ছা আছে, আপনি বলছিলেন নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন যে পুনর্বিবেচনা করবেন কিনা এনবিআর। জি, আমি এটা সকল পর্যায়ে আলোচনা করেছি এবং আমি এনবিআর চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করব। আমি আশা করি উনি একজন খুবই নিশ্চয়ই বিজ্ঞ মানুষ এবং আমি বুঝানোর পর উনি বুঝতে পারবেন এবং সংসদে আলোচনা হয়ে হয়তো এখানে আমরা কিছু একটা পেতে পারি। আর অধ্যাপক শিল্পী রুবায়েতুল ইসলাম, আসলে আপনার কমিশন গত 4 বছরে বাজারকে কি কাঙ্ক্ষিত জায়গায় নিতে পেরেছেন বলে আপনার কাছে মনে হয়? আপনি আসলে কি বলবেন এ নিয়ে? যা পারেননি বা যতটুকু পারেননি সেটি আসলে কেন? এখানে আসলে কাঙ্ক্ষিত বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি জানি না, কারণ প্রাইস ইন্ডেক্স মুভমেন্ট বা এগুলা সেকেন্ডারি মার্কেট ম্যানেজমেন্ট, এগুলো ইন্ডেক্স গুলা দেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটগং স্টক এক্সচেঞ্জ, সেটা আমাদের দায়িত্ব না। আপনারা আমাকে যখনই দাওয়াত করেন তখনই সেকেন্ডারি মার্কেট নিয়ে সমস্ত প্রশ্ন করেন। আমি এটা এই জন্য বারবার বলছি যে সেকেন্ডারি মার্কেট ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের না, ওইটা ওদের রেগুলেটর হচ্ছে এক্সচেঞ্জ গুলা। তো যাই হোক, এখন কোন বাজার আপনি যদি একটু পরিষ্কার করে বলেন, যদি ক্যাপিটাল মার্কেট বলেন তাহলে আমি বলবো যে ক্যাপিটাল মার্কেটের যে বিষয়গুলা ছিল না সেগুলো আমরা আনছি। ডেরিভেটিভস মার্কেট, ডেট মার্কেট, আমাদের রিট বা আমাদের কমোডিটি এক্সচেঞ্জ, এগুলো সব আমরা নিয়ে আসছি। আর যদি বলেন সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট, সেটা আমরা এক্সচেঞ্জ গুলাকে সাহায্য করে যাচ্ছি যাতে ভালো ভালো আইপিও গুলা আসে, এক্সচেঞ্জের ট্রানজাকশন এবং ট্রেড ভালো হয়। এইগুলো আমরা তাদেরকে আমাদের দায়িত্বের বাইরে গিয়েও সাহায্য সহযোগিতা করে আসছি যাতে সেটা আরেকটু ইমপ্রুভ করে। অধ্যাপক শিল্পী রুবায়েতুল ইসলাম, বিরতির আগে আপনি বলছিলেন আসলে আপনাকে যখনই আমাদের শোতে আনা হয় সেকেন্ডারি মার্কেট নিয়েই প্রশ্ন বেশি থাকে, করতে হয়, কারণ ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনি অনেক কাজ করছেন, নতুন নতুন অনেক প্রোডাক্ট আনছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে সেকেন্ডারি মার্কেটের যে দুরবস্থা তৈরি হয়েছে, এবং সেকেন্ডারি মার্কেটেও তো আসলে অসংখ্য বিনিয়োগকারী, লাখ লাখ বিনিয়োগকারী জড়িত এই মার্কেটের সঙ্গে, এবং আপনি প্রধান রেগুলেটর, তাহলে কি আসলে মার্কেটের ভালো মন্দ দুটোই তো আপনার উপরে বর্তায় নাকি? আমি আপনাকে আগেও বলেছি আমি প্রধান রেগুলেটর না। সেকেন্ডারি মার্কেটের রেগুলেটর হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আমি স্টক এক্সচেঞ্জ সহ অন্যান্য প্রায় 1000 প্রতিষ্ঠানের রেগুলেটর। আমার দায়িত্ব প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট কোনোটাই দেখা না, ইন্ডেক্স ওঠানামা করানো না এবং নতুন আইপিও আনাও না। আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে জাতীয় স্বার্থে সাহায্য করি, হেল্প করি, কিন্তু আমি যদি এগুলো নিয়ে কোনো কমেন্ট করি তখন ওদের যে প্রাইমারি রেগুলেটর তারা ক্ষতিগ্রস্ত হয়। তো তারপরেও আপনি যদি প্রশ্ন করতে চান আমাকে করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে প্রধান রেগুলেটর যদি স্টক এক্সচেঞ্জ হয়, যদি আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলি, সেখানেও তো আসলে অনেক ধরনের কথা আমরা শুনতে পাই যে যেটি আসলে ডিএসসির ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে আসলে সেই পরিমাণ ক্ষমতা নাকি নাই, বাজারে আইপিও আনা থেকে শুরু করে অনেক কিছুতেই তাদের ক্ষমতা আসলে সেরকম নাই, যার জন্য তারা কাজ করতে পারে না।
পুঁজিবাজার এটা, সংশ্লিষ্ট অনেকেই বলেন। কোথায় শুনেছেন আমি জানি না, আইপিও আনা, মার্কেটিং করা এবং সেগুলাকে রিকমেন্ড করা, ভালো খারাপ এগুলা করে আমাদের কাছে পাঠানোর দায়িত্ব হচ্ছে স্টক এক্সচেঞ্জের। ইভেন আমি এই যে সেকেন্ড টার্ম যখন দায়িত্ব নিলাম, আমাদের বোর্ডকে ডেকে সবাইকে ডেকে বলেছি যে আপনাদের পক্ষ হয়ে কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের বদনাম হচ্ছে। আমরা চাই আপনারা মার্কেটিং করে ভালো ভালো সরকারি বেসরকারি কোম্পানিকে এনলিস্টমেন্ট করেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনার মাধ্যমে আবার আমি সেই মেসেজটি দিচ্ছি, দুটো স্টক এক্সচেঞ্জকে যদিও বলে দেওয়া হয়েছে, তারপরেও যে ভালো ভালো কোম্পানি যাতে আসে তাদেরকে নিয়ে আসা, সেটার জন্য মার্কেটিং করার প্রয়োজন হলে সেটা করার, এবং আমাদের সহযোগিতা সব দিকেই থাকবে যাতে তাদেরকে ওরা নিয়ে আসতে পারে। আর ইন্ডেক্স নিয়ে আপনি যেটা বলছেন সেই বিষয়টা আমি আপনার সাথে আসলে একমত সবসময় হতে পারি না অন্য কারণে। সেটা হচ্ছে আপনারা সবসময় মনে করেন যে ইন্ডেক্সটা বোধহয় ঊর্ধ্ব থাকাই উচিত, কখনো নামতে পারবে না। তো মাঝে মাঝে ইন্ডেক্স নামবে, মাঝে মাঝে ইন্ডেক্স উঠবে, এটাই স্বাভাবিক। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিন আগে ভারতের নির্বাচনের ফলাফলের প্রকাশের সাথে সাথে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, যেটা নিয়ে আপনারা সবসময় আমাদের কম্পেয়ার করেন, তারা একদিনে কিভাবে ফল হয়ে কত লক্ষ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে। আমি এই জন্য বারবার বলি ভোলাটিলিটি কার্ভটা দেখার জন্য, যে আমরা কিভাবে ম্যানেজ করছি এবং কিভাবে আমাদের বিনিয়োগকারীদেরকে সবসময় আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করি। আমাদের যদি সেইটা না হয় আসলে বিশেষ কারণে ইন্ডিয়ার ইলেকশন, তার একটা প্রভাব মার্কেটে পড়েছে, কিন্তু আমাদের মার্কেটের জন্য তো সেরকম কোনো প্রভাব ছাড়া, কোনো কিছু ছাড়াই তো মার্কেট দেখা যায় যে বেশিরভাগ সময় নেতিবাচক। মার্কেট উঠবে নামবে, এটাই আসলে মার্কেটের আচরণ। কিন্তু আসলে টানা মন্দা থাকা, দুরবস্থায় থাকা, এইটা আসলে মানে এটাকে আপনি কি বলবেন, এটা কি অস্বাভাবিকতা নয়? আপনি যদি মনে করেন যে ক্যাপিটাল মার্কেটে কোনো সমস্যা আছে, সেটা আমাকে কাইন্ডলি একটু বলেন, সেটা আমরা ঠিক করি। আপনি যদি বলেন যে টানা মন্দা কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে লিকুইডিটি ম্যানেজমেন্টে এখন হেভি লিকুইডিটি ক্রাইসিস? আমাদের ব্যাংকিং সেক্টর যারা সবচেয়ে বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা আমাদের 25% যেটা ইনভেস্ট করতে পারে তার ইকুইটির, সেটা আগে 20-এর উপরে ছিল, এখন কমে 15-র নিচে চলে এসেছে। তার মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এখান থেকে হেভিলি উইথড্রন হয়েছে বিকজ অফ দেয়ার লিকুইডিটি ক্রাইসিস। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগে ডলারের দাম 85 থেকে 90 টাকার মধ্যে ছিল, সেখানে যত বিনিয়োগকারী 10, 15, 20, 25 টাকা লাভ করেছিল, তাদের সেই ডলারের প্রাইসের সাথে লাভ সহ 110 টাকা বা 12 টাকা হয়েছিল। এখন যখন ডলারের দাম 117 টাকা হয়ে গেছে, তখন তারা লসে পড়ে সমস্ত তাদের যে বিনিয়োগ সেটা তারা এখন উইথড্র করছে। তো তাতে আমাদের এখান থেকে ফরেন ইনভেস্টমেন্ট চলে গেছে। আমাদের এখানে বিভিন্ন রকমের এক্সটার্নাল প্রবলেমের কারণে, এই যে গত 15 দিন বা 20 দিন এই ক্যাপিটাল গেইন ইস্যু নিয়েই তো মার্কেট ডেইলি ফল করছিল। আমরা তারপরেও খেয়াল করেছি মাঝে মাঝে আবার ঠিক হচ্ছে যখন একটু ভালো খবর আসে। তো এইগুলো সব এক্সটার্নাল কারণ। আমি আপনাকে অনুরোধ করবো, ক্যাপিটাল মার্কেটের যদি কোনো ইস্যু আপনার জানা থাকে যেটার কারণে আমাদের এখানে কোনো ফল হয়েছে, আপনি দয়া করে আমাদেরকে বলেন, আমি সেটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আবারও সেকেন্ডারি মার্কেটে একটু আসতেই হয় যে বিএসএস এর ঘন ঘন নীতি পরিবর্তন নাকি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। ফ্লোর প্রাইস ব্যবস্থা তুলে নেওয়ার পর লোয়ার সার্কিট ব্রেকার 3% নামিয়ে আনা হলো। আসলে এই যে ঘন ঘন নীতির পরিবর্তন করা হয়, এটা বাজারের প্রভাব ফেলছে, এটা বিশ্লেষক যারা আছেন তারা বলছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও একই মত। আসলে এ নিয়ে আপনি কি বলবেন? তবে শিবির রুবায়তুল ইসলাম, আমার হাতে আসলে সময় খুবই কম, 1 মিনিটের মতো সময় পাবো। খুব ছোট করে জানতে চাইবো যে প্রশ্নটি আসলে বিরতির আগে রেখে গিয়েছিলাম, যে বিএসএস এর ঘন ঘন নীতি পরিবর্তন এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে, এটি আসলে অনেক বিশ্লেষক বা পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকেই বলছেন। এটা নিয়ে আপনার কি মত? এবং ছোট করে একটু জানতে চাইবো যে 3% সার্কিট ব্রেকার যেটি দেওয়া আছে, এটি তুলে নেওয়ার পরিকল্পনা আছে কিনা আপনাদের, এবং সেটি কবে নাগাদ? দেখুন, ঘন ঘন যে নিয়ম পরিবর্তনের কথা বললেন সেটা আমরা হয়তো একমত নাও হতে পারি, তারপরেও বলি, নিয়ম যেখানে যে পরিবর্তন করা হয় এটা সময়ের সাথে প্রয়োজনের সাথে। আমাদের এখানে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে, তাই আমাদের অনেক নতুন নিয়ম নীতি করতে হচ্ছে। আমাদের অনেক নতুন নতুন এভিনিউজ ওপেন হচ্ছে, সেখানেও আইন করতে হচ্ছে। তবে আপনি যদি বলেন সেকেন্ডারি মার্কেটের নিয়ম কানুন, সেটা আমার অবশ্যই আমাদের বিনিয়োগকারীকে রক্ষা করার জন্য আমরা করব।
আমরা ফ্লোর প্রাইস যদি ওই সময় না দিতাম তাহলে আমার বিনিয়োগকারীদের কি হতো একটু চিন্তা করে দেখেন। আবার সময় মতো আস্তে আস্তে আমরা নর্মাল সিচুয়েশনে আনার জন্য যদি ফ্লোর প্রাইস না উঠাতাম তাহলে কি হতো একবার চিন্তা করে দেখেন। আর এই মুহূর্তে যেটা হচ্ছে বিভিন্ন কারণে, তাতে আমরা যদি 10-3 না করতাম তাহলে আমাদের বিনিয়োগকারীরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হতো। আমরা যেটাই করি এটা আমাদের কোনো খেয়াল খুশি মতো করি না, এটা আমাদের বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য করি। আবার যখনই সিচুয়েশনটা একটু নর্মাল হয়ে আসে তখনই আমরা সেটাকে উইথড্র করে নর্মাল করে আচ্ছা, দিই। কিন্তু 3% সার্কিট ব্রেকার নিয়ে কি পরিকল্পনা? আমরা ভাবছি, একটু দেখছি, যখনই আমাদের মনে হবে যে একটু স্টেবল হয়ে সবকিছু ঠিকঠাক হয়ে আসছে আমরা যথাশীঘ্র সম্ভব এটা উঠিয়ে নিই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, চলছে অর্থযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান, দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সঙ্গে।